আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা লোন ডকুমেন্টেশনের উপরে ভিডিও টিউটোরিয়াল করব। আমার আগের যে ভিডিও টিউটোরিয়াল ছিল অর্থ ঋণের, সেখানে রিকোয়েস্ট ছিল লোন ডকুমেন্টেশন বা চার্জ ডকুমেন্টেশনের উপরে ভিডিও করার। তো এই ভিডিওটি কাদের উপকারে আসবে? যারা ব্যাংকে নতুন ক্রেডিট অফিসার হিসেবে আছেন বা ইনভেস্টমেন্টে কাজ করছেন, তাদের জন্য ভিডিও টিউটোরিয়ালটি কাজে লাগবে। তো আমরা চলে যাই স্লাইডে। তো প্রথমে আসা যাক ডকুমেন্ট কি? এখানে বলা আছে যে ডকুমেন্ট ইজ এ রিটেন স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। আচ্ছা, ইংরেজিতে অনেক কিছুই বলা আছে, আমরা দেখে নিব। কিন্তু মূল কথা হচ্ছে ডকুমেন্ট হতে হবে সেটা দুইটা পার্টির মধ্যে বা দুই বা ততোধিক পার্টির মধ্যে হতে পারে, অথবা নিজের একটা পার্সোনাল ডকুমেন্ট হতে পারে। তো ডকুমেন্টটা কি? একটা কাগজে লিগেল কিছু পেপার বিষয়গুলা যেটাতে আপনার রাইট এস্টাবলিশ হবে। যদি দুইটা পার্টির মধ্যে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হয়, সেক্ষেত্রে দুটো পক্ষের যে রাইটস গুলো থাকে, তো সেটা একটা প্রুফ বা এভিডেন্স হিসেবে কাজ করবে। তো ডকুমেন্টগুলো সবসময় রিটেন হবে। তো এই ডকুমেন্টগুলা হচ্ছে কি কোর্টে বা এনফোর্সেবল হবে, এটা আইনত সিদ্ধ থাকবে, যেটা আইনের বাইরে কিছু হবে না। তো সেটাই হচ্ছে ডকুমেন্ট। আর সংজ্ঞাটা আমরা দেখে নিব, এখানে কি লেখা আছে। পরবর্তীতে আমরা চলে যাই ইম্পর্টেন্স অফ ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনের গুরুত্ব কি? এটা বলা হচ্ছে কি completion of required documentation formalities as per approved sanction letter before disbursement of a loan necessary to protect the interest of the bank from any distress situation and also necessary for acknowledgement of the debt by the borrower. প্রথমে বলছে কি যে ব্যাংক যে লোন ডিসবার্স করবে কাস্টমারকে, তো সেই কাস্টমারের লোনটাকে ডিসবার্স করার আগে স্যাংশন যে টার্মস এন্ড কন্ডিশন থাকে, এস পার টার্মস এন্ড কন্ডিশনে তাকে যে ডকুমেন্টসগুলো, যে কাগজপত্রগুলো নেওয়ার জন্য বলা হবে সেগুলো নিতে হবে। কেন? ব্যাংকের যে ইন্টারেস্টটা সেটাকে প্রোটেক্ট করবে। ইন কেস অফ ডিফল্ট, যদি কাস্টমার টাকা না দেয়, সেক্ষেত্রে ব্যাংকে সেটা রক্ষা করবে, ব্যাংকের ইন্টারেস্টটা সেখানে প্রোটেক্ট করবে, সেজন্যই ডকুমেন্টটা নেওয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কাস্টমারকে অ্যাকনলেজ করবে। কি করবে? কাস্টমার যে ব্যাংক থেকে ধার নিয়েছে, ঋণ নিয়েছে, এই ডকুমেন্টেশনের প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে এই জিনিসটা অ্যাকনলেজ হবে। সাপোজ আপনি স্যাংশন লেটার নিলেন, স্যাংশন লেটারে কাস্টমারের অ্যাকসেপ্টেন্স, স্যাংশন লেটারটাও কিন্তু একটা ডকুমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কাস্টমারের ট্রেড লাইসেন্স, কাস্টমারের টিন, কাস্টমারের মর্গে তার টাইটেল ডিড, এগুলা হচ্ছে ডকুমেন্টস। Correct documentation enables the banker to protect legal recourse against the defaulting borrowers. যদি কাস্টমার টাকা দিতে ফেল করে, টাকা সময় মতো দিতে না পারে as per sanction letter, সেক্ষেত্রে কারেক্ট ডকুমেন্টেশনের মাধ্যমে তার এগেনস্টে, কাস্টমারের এগেনস্টে ব্যাংকার কি করতে পারে? লিগ্যাল অ্যাকশনে নিতে পারে। তারপরে বলা হচ্ছে দ্য ব্যাংকার্স ডিল উইথ আদার পিপলস মানি হুইচ ইজ রিপেবল অন ডিমান্ড। ন্যাচারালি দ্য ব্যাংকার্স প্রাইম কনসিডারেশন ইজ দ্য সেফটি অ্যান্ড লিকুইডিটি অফ দেয়ার ডেপোজিটর্স মানি। এটা তো গতানুগতিক কথা। বলা হচ্ছে কি ব্যাংকার কি করে কাস্টমারের টাকা নিয়ে আপনি কি করছেন, এজ এ ব্যাংকার কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিচ্ছেন। তো ডিপোজিট নিলে সে তার ডিপোজিট হিসেবে আপনি তার টাকার আমানত দাঁড়ি করতে হবে। সে আমানতকারী, ডেপোজিটরের যে টাকাটা আপনার কাছে ব্যাংকারের কাছে আমানত রাখলো, সেটা আপনাকে তাকে ফিরিয়ে দিতে হবে। তো তার টাকাটা প্রোটেক্ট করলে আমরা কি করি? তার টাকা নিয়ে বিজনেস করি, লোন দেই। তো এই যে লোন দেওয়া হয় ব্যাংকে, ব্যাংক যখন লোন দেয়, তাহলে নিশ্চিত হতে হবে কোথায় লোনটা দেওয়া হচ্ছে, ভালো জায়গায় দেওয়া হচ্ছে কিনা। যে কারণে শুধু তো ভালো জায়গায় দেওয়া হচ্ছে কিনা, ভালো জায়গাও তো খারাপ হয়ে যেতে পারে। তো এটার জন্য কি করতে হবে? লোন দিয়ে, ভালো লোককে লোন দিয়েও প্রোটেক্ট করতে হবে প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে। যে যে ডকুমেন্টগুলো নেওয়া দরকার সেগুলা প্রপারলি নিতে হবে। না নিলে হবে কি, এই যে কাস্টমারের বা আমানতদার যারা আছে তাদের টাকাটা প্রপারলি সুরক্ষা দেওয়া যাবে না, প্রোটেক্ট করা যাবে না, এ কথাই এখানে বলা আছে। আচ্ছা, তারপরে আর কি বলা আছে আমরা দেখি পরবর্তী পেজে। ইন কেস অফ দ্য borrower's inability to repay the loan, the banker must have some alternative tangible assets of the borrower to fall back upon to recover loan. বলা হচ্ছে কি যদি borrower তার
ইনএবিলিটির জন্য টাকা রিপে করতে পারে না লোনের টাকাটা, তাহলে ব্যাংকার কি করবে, তাকে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে টাকাটা এই আদায় করার জন্য, লোনটা যে ঋণের যে টাকাটা আছে সেটা আদায় করার জন্য। তার যে অ্যাসেট আছে অ্যাসেটগুলা তাকে বিক্রি করে ব্যাংকার এই লোনের টাকা আদায় করতে পারে। তাহলে লোনের টাকা বিক্রি করতে হলে প্রপার ডকুমেন্টেশন দরকার। প্রপার ডকুমেন্টেশন যদি না হয় টাইমলি, সেক্ষেত্রে আপনি এজ এ ব্যাংকার যে বড়োয়ার ছিল ডিফল্টার বড়োয়ারের জায়গা বিক্রি করতে পারবেন না। এরপরে আসেন, the bankers therefore tries to create some sort of a charge on any other assets of the borrower in his favor. Such charge makes the asset charged available to the banker when need in satisfaction of the advance made to him. এটা একই কথা বলা হচ্ছে কি, যখন the banker therefore tries to create some sort of charge any other asset, ব্যাংকার যখন তাকে কোনো কাস্টমারকে লোন দেয়, তখন কাস্টমারের হাইপোথিকেশন মানে হচ্ছে তার স্টকের উপরে অথবা তার জায়গার উপরে অ্যাজ পার স্যাংশন টার্মস এন্ড কন্ডিশন আপনার হেড অফিস যেটা বলে দিবে বা আপনার হায়ার অথরিটি যেটা বলবে আপনাকে, যেভাবে লোনটা স্যাংশন হবে তার এগেনস্টে আপনাকে স্টক হাইপোথিকেশন হতে পারে, পার্সোনাল গ্যারান্টি হতে পারে, চেক হতে পারে, আর কি মর্গেজ প্রপার্টি হতে পারে বা মেশিনারিজ আইটেম হতে পারে। তো যেগুলো আপনি নেবেন সেগুলোর উপরে চার্জ ক্রিয়েট করতে হবে। চার্জ ক্রিয়েট মানে কি, আপনার অধিকারটা এখানে সৃষ্টি করতে হবে। কি অধিকার? সাপোজ আপনি তার জায়গা নেবেন, তার জায়গা সম্পত্তি আপনি মর্গেজ দেবেন, তো জায়গা সম্পত্তি তার ডকুমেন্ট, তার যে পর্চা, তার নামজারি, তার বায়োডিড, তার টাইটেল ডিড, এগুলো নিলেই তো আপনি বিক্রি করতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে? চার্জ ক্রিয়েট করতে হবে। কিভাবে চার্জ ক্রিয়েট করতে হবে? আপনাকে মর্গেজ করতে হবে, আইজিপিএ করতে হবে, পাওয়ার ক্রিয়েট করতে হবে, পাওয়ার রেজিস্ট্রি করতে হবে। এই আইজিপি মানে হচ্ছে কি ইররিভোকেবল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। তো মর্গেজ এবং আইজিপি এর মাধ্যমে তার জায়গার উপরে আপনি চার্জ ক্রিয়েট করতে পারবেন। স্টকের উপরে কিভাবে ক্রিয়েট করা যায় চার্জ? যদি স্টক থাকে, হাইপোথিকেশন যদি আপনি নিতে হয়, তাহলে নোটারাইজড আইজিপি এর মাধ্যমে, নোটারাইজড আইজিপি এর মাধ্যমে আপনি চার্জ ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে ইররিভোকেবল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, এটা হবে নোটারাইজ। হাইপোথিকেশন হলে ইররিভোকেবল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হবে নোটারাইজড। আর এর কি বলে, মর্গেজের ক্ষেত্রে মর্গেজ ডিড এবং আইজিপিএ, মর্গেজের সাথে পাওয়ারও লাগে, শুধু একটা মর্গেজ ডিড করলে হয় না, আপনাকে সেল করার পাওয়ারটাও নিতে হবে। তো এই দুটা হবে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার্ড। তো এভাবে আপনি চার্জ ক্রিয়েট করতে পারেন। এছাড়াও কোম্পানির ক্ষেত্রে ফার্স্ট চার্জ, সেকেন্ড চার্জ, মডিফিকেশন, এগুলো অনেক কিছু আছে, আপাতত এখানে বলার দরকার নেই। আমরা পরবর্তীতে যদি সুযোগ সুবিধা হয় তাহলে আরো কোম্পানি রিলেটেড যখন আলোচনা হবে সেক্ষেত্রে আমরা ফার্স্ট চার্জ কি, চার্জ ক্রিয়েশনের আরো ধাপগুলো আমরা শিখে নিব। তারপর হচ্ছে কি, এখানে বলা আছে পরের স্টেপে, হেয়ারিন লাইজ দ্য রুল এন্ড ইম্পর্টেন্স প্লেড বাই ডিফারেন্ট টাইপস অফ সিকিউরিটিজ ইন লোনস এন্ড অ্যাডভান্স অফ দ্য ব্যাংক। তো এই সিকিউরিটিজ এর কথা বলা হচ্ছে, আমরা তো অলরেডি বলেই ফেলছি যে চেক হতে পারে, তারপর এফডিআর হতে পারে, তারপর মর্গেজ হতে পারে, যেগুলা এই বিভিন্ন টাইপের সিকিউরিটিজ গুলা আমরা ডকুমেন্টেশনের একটা পার্ট হিসাবে নিব লোনের এগেইনস্টে। আচ্ছা, এরপরে আমরা যাই, এখন আসেন আমরা পার্টস অফ ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের পার্টস কি হতে পারে? অ্যাপারেন্টলি দেয়ার আর 3 পার্টস ইন ডকুমেন্টেশন। কি? প্রথমে হচ্ছে অবটেইনিং ইনস্ট্রুমেন্টস অর ডকুমেন্টস। কি করতে হবে? প্রথমে কাস্টমারের কাছ থেকে নিতে হবে। কাস্টমারের যদি আমরা জায়গা নেই তাহলে কাস্টমারের কাছ থেকে তার অরিজিনাল ডিডটা, টাইটেল ডিডটা আমাদেরকে নিতে হবে, তার খাজনা রসিদ নিতে হবে, তার নামজারি, এসএ পর্চা, আরএস, বিএস সবকিছু আমাদেরকে কাস্টমারের কাছে আমাদের কাস্টডিতে, ব্যাংকারের কাস্টডিতে নেওয়া লাগবে। তার কি বলে, এই টিন সার্টিফিকেট, প্যাট রেজিস্ট্রেশন, চেম্বার্স অফ কমার্সের প্রযোজ্য ক্ষেত্রে চেম্বার্স অফ কমার্সের রেজিস্ট্রেশন, ট্রাভেল এজেন্সি হলে কি হাবের তার সার্টিফিকেট, আয়াটার সার্টিফিকেট, এরকম যার যে
যেটা অ্যাপ্লিকেবল হবে যে বিজনেসের জন্য, সেই ডকুমেন্টগুলো আমাদেরকে অবটেইন করতে হবে, নিতে হবে আমাদের ব্যাংকারের কাস্টডিতে। স্টাম্পিং, প্রযোজ্য ক্ষেত্রে আমাদেরকে প্রপার স্টাম্পিং করতে হবে। স্টাম্প অ্যাক্টের কিছু আইন আছে, সেটা আলাদা আমরা জানবো। স্টাম্প কি, কত টাকার স্টাম্প কোন কোন ডকুমেন্টেশনের ক্ষেত্রে নিতে হয়, কিছু পেপার আছে। যখন আমরা ওই যে ব্যাংকের একটা নির্দিষ্ট ফরম্যাটের যে ডকুমেন্টগুলো নেই আমরা কাস্টমার কাছ থেকে, জাস্ট সিগনেচার নিয়ে নেই, লেটার অফ এগ্রিমেন্ট, ডিপি নোট, তারপর লেটার অফ কন্টিনিউটি, এই ডকুমেন্টগুলোতে, বা যে আরেকটা কি বলে, লেটার অফ গ্যারান্টি, লেটার অফ কাউন্টার গ্যারান্টি, জেনারেল লেটার অফ কাউন্টার গ্যারান্টি, তারপর হচ্ছে লেটার অফ রিভাইভাল, প্লেজ, এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু আছে স্টাম্প লাগে এবং কিছু হচ্ছে স্টাম্প লাগে না। তো আমাদেরকে প্রপারলি স্টাম্পিং করতে হবে। এটা হচ্ছে স্টাম্পিংটা হচ্ছে পার্টস অফ কি ডকুমেন্টেশন। আমি কি বলে ডিমান্ড নোট, ডিপি নোট নিলাম, কিন্তু ডিপি নোটে প্রপার স্টাম্পিং করলাম না, সেক্ষেত্রে আমার এটা এক্সিকিউটেবল না। আমি কোর্টে এটাকে প্লেস করলে এটা আমি এনফোর্সেবল হবে না। তারপর হচ্ছে এক্সিকিউশন এন্ড রেজিস্ট্রেশন। পরবর্তী ধাপ কি? এক্সিকিউশন এন্ড রেজিস্ট্রেশন। এক্সিকিউট কি? হচ্ছে কাস্টমারের সিগনেচার নেয়া। কাস্টমারের সিগনেচার নিলাম, তারপর হচ্ছে উইটনেস লাগবে। ব্যাংকার দুজন কি করবে? উইটনেস দিবে। সেটা হচ্ছে এক্সিকিউশন। এবং রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন বলেছি আমরা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কি রেজিস্ট্রি করে নেব মর্গেজ হলে। এবং কি বলে আইজিপিএ হলে আমরা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করব। যদি নটারি হয় তাহলে নটারি পাবলিক অ্যাডভোকেটকে দিয়ে, লয়ারকে দিয়ে আমরা নোটারাইজড করে নিব। এটা হচ্ছে এক্সিকিউশন এন্ড রেজিস্ট্রেশনের ধাপ। পরবর্তী পেজে আমরা দেখি কি আছে, এক্সিকিউশন অফ ডকুমেন্টস। আচ্ছা, ডকুমেন্ট কিভাবে আমরা এক্সিকিউট করব? এখানে বলা হচ্ছে কি, ডকুমেন্টস টু বি এক্সিকিউটেড signed by the parties concerned competent to do so either in official capacity or in personal capacity as the case may be. In some cases such documents are required to be executed in presence of witness. সেটা আমরা কি বলেছি যে প্রযোজ্য ক্ষেত্রের যে ডকুমেন্ট গুলো আছে প্রপারলি এক্সিকিউট করতে হবে কি, যার বড়োয়ারের সিগনেচার নিতে হবে এবং উইটনেস থাকতে হবে। তারপর দ্য ফলোইং প্রিকশন আর টু বি টেকেন এট দ্য টাইম অফ এক্সিকিউশন। এক্সিকিউশনের আগে আমাদেরকে কি করতে হবে? নিচের প্রিকশনগুলো আমাদেরকে ফলো করতে হবে। ডকুমেন্টস টু বি ফিল্ড ইন and are executed in the presence of the manager or an authorized officer of the bank. He must put his initial in pencil so that in future it can be ascertained in whose presence the documents were executed. He may have to depose in a court in future. দেখেন, এটা হচ্ছে প্রিকশন, কি জন্য? ডকুমেন্টেশনের এক্সিকিউশনের জন্য। কি করতে হবে? কাস্টমারের সিগনেচার নিতে হবে। পরবর্তীতে যদি মামলায় গড়ায়, এখানে বলা হচ্ছে যদি মামলায় যেতে পারে, কিন্তু এটা ডিফল্ট করতে পারে। ভালো লোকও কিন্তু বিজনেস খারাপ হয়ে গেলে টাকা দিতে অনেকেই ইন্টেনশনাল নেই, আবার কেউ ইচ্ছাকৃত ছাড়াও বিপদে পড়ে অনেকে দিতে পারে না। তো বিপদে পড়ে গেলে কি করতে হবে? ব্যাংকের তো আর বসে থাকলে হবে না, আদায় করতেই হবে, সেটা যে কোনোভাবেই হোক। কারণ এটা আপনার টাকা না, ব্যাংকের টাকা না, এটা অন্য কাস্টমারের টাকা। অন্য কাস্টমারের টাকা আপনি দিয়েছেন, সো অন্য কাস্টমারকে টাকা দিতে হলে আপনাকে আদায় করতেই হবে। এনিওয়ে, বলা হচ্ছে কি, একজন অথরাইজড অফিসার বা ম্যানেজারের সামনে ওনার যে সিগনেচারটা দিতে হবে উইটনেস হিসেবে থাকবে। তো উইটনেস হিসেবে থাকবে যখন বড়োয়ার সিগনেচার দেবে, কারণ যাতে সে না বলে পরবর্তীতে যে সিগনেচারটা তার না, এটা বলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিফল্ট হওয়ার পরে বলবে যে এটা কাস্টমার, তখন বলবে কি এটা আমি সিগনেচার দেই নাই। সেই ক্ষেত্রে আপনাকে এই উইটনেস হিসেবে, সাক্ষী হিসেবে আপনি থাকবেন। এটা এটা ল, কোর্ট বলে দিয়েছে ডকুমেন্টেশনে উইটনেস থাকা লাগবে। এরপরে বলা হচ্ছে দ্য ক্লায়েন্ট শুড সাইন ইন অ্যাকর্ডেন্স উইথ স্পেসিমেন সিগনেচার রেকর্ডেড উইথ দ্য ব্যাংক। কোন সিগনেচার? আপনার উইটনেস শুধু সামনে থাকলেই হবে না, আপনাকে ভেরিফাই করতে হবে তার রেকর্ডে, অ্যাকাউন্ট খোলার সময়, অ্যাকাউন্ট ওপেনিং এ যে সিগনেচার দিয়েছিল, চেক দিয়ে টাকা তুলতে যে সিগনেচারটা সে দেয়, সেম সিগনেচারটা দিয়ে সেই ডকুমেন্টেশন কমপ্লিট করবে। এটা আপনাকে নিশ্চিত হতে হবে এজ এ ব্যাংকার।
তারপর বলা হচ্ছে if documents consist of more than one page, all the pages has to be signed by the executants at the end of the form and and also at the end of the scheduled সিকিউরিটিজ হোক বা ফর্ম হোক, যে কোনো ডকুমেন্টেশনের যে যে জিনিসগুলোতেই যে পেপারসগুলোতেই আমরা কাস্টমারের সিগনেচার নেই না কেন, বড়োয়ারের সিগনেচার নেই না কেন, যদি দেখা যাচ্ছে যে এই ডকুমেন্টসগুলো বা এই পেপারসগুলো যদি একের অধিক পেজ হয়, আর অনেক সময় দেখা যায় যে শুধু পেছনে একদম লাস্ট পেজে লেখা থাকে অথরাইজ সিগনেচার, তো সেক্ষেত্রে প্রতিটা পেজে ক্লায়েন্টের বা বড়োয়ারের সিগনেচার নিতে হবে। তারপর বলা হচ্ছে mention of the date and place of execution in a document is mandatory, প্রতিটা ডকুমেন্টে তারিখ অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে all documents must be duly filled in before execution, এক্সিকিউশনের আগে ডকুমেন্ট কি করতে হয়, আমরা কি ফেলে রাখি, কাস্টমারের সিগনেচার নিয়ে এটা ফিল আপ না করে ফেলে রাখি, কিন্তু সেটা বলা হচ্ছে এটা আগেই ফিল আপ করতে হবে। এটার কিছু কারণ আছে, অনেকগুলো কারণ আছে। অনেক সময় কাস্টমার জানে না যে কি হচ্ছে না হচ্ছে, কাস্টমার আগে ফিল আপ করে নিলে এ ধরনের ambiguity থেকে রক্ষা পাওয়া যায়। All documents must be filled up before execution. Documents should not be kept blank except one extra set of promissory note and letter of continuity. এটা হচ্ছে কি, আপনাকে একটা এক্সট্রা সেট কি নেবেন, ডিপি নোট নেবেন, ডিমান্ড প্রমিসরি নোট, আর একটা লেটার অফ কন্টিনিউটি নেবেন। এগুলা ছাড়া বাকি সব ডকুমেন্টগুলো আপনাকে ফিল আপ করে রাখতে হবে। এটা আবার ব্যাংক টু ব্যাংক ভেরি করে, কিছু ব্যাংকের নির্দিষ্ট গাইডলাইন আছে। কোনো ব্যাংক বলে কি পার্সোনাল গ্যারান্টির এক্সট্রা সেট নেবেন, আবার এখানে কেউ বলছে প্রমিসরি নোট বা লেটার অফ কন্টিনিউটি নেবেন। এটা আপনি আপনার ব্যাংকের গাইডলাইন ফলো করবেন। There should not be any cutting, overwriting, insertion, cancellation, or alternation in any document. If any such thing happens, it to be authenticated by all the executants under their recorded signature. কি বুঝতে পারছেন এটা নিশ্চয়ই। আর তারপরে বলি, যদি কি হয়, কাটাকাটি থাকে, ওভাররাইট থাকে, এছাড়া কোনো ধরনের অল্টারনেশন থাকে এই ডকুমেন্টে, সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে হবে কোনোভাবেই যাতে না থাকে। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে, এই প্রপার সিগনেচার দিয়ে কাস্টমারের কাছ থেকে যে বা বড়োয়ারের কাছ থেকে, এক্সিকিউট্যান্ট মানে হচ্ছে যে এক্সিকিউট করছে, মানে বড়োয়ার বা কাস্টমার, তার কাছ থেকে তার যে রেকর্ডেড সিগনেচার আছে সেই রেকর্ডেড সেম সিগনেচারটা নিতে হবে কনফার্মেশনের জন্য। কি কনফার্মেশন? কাটিং বা অল্টারনেশন বা ওভাররাইটিং বা ক্যান্সেলেশন কনফার্মেশন। তারপর বলা হচ্ছে কি, আফটার এক্সিকিউশন রেজিস্ট্রেশন অফ ডকুমেন্টস, দিস শুড বি এন্টার্ড ইনটু দ্য রেজিস্টার সেফ কাস্টডি রেজিস্টার ফর লোন ডকুমেন্টস ডিউলি স্ক্রুটানাইজড অ্যান্ড ইনিশিয়াল বাই অ্যান অথরাইজড অফিসার অফ দ্য ব্যাংক। যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেললেন, এক্সিকিউশন কমপ্লিট করে ফেললেন, সবকিছুই কমপ্লিট হয়ে গেল, তারপর কি করতে হবে, তার যে কাস্টমারের ডকুমেন্টগুলো সেফ কাস্টডিতে একটা রেজিস্টার থাকবে ব্যাংকের, সেই রেজিস্টার মেনটেন করে বা লোন ডকুমেন্টেশন রেজিস্টার, সেই রেজিস্টারের মাধ্যমে এন্ট্রি দিয়ে একজন অথরাইজড অফিসারের সিগনেচার নিয়ে সেফ কাস্টডি ভল্ট থাকে ব্যাংকে, সেই সেফ কাস্টডিতে কাস্টমার বা বড়োয়ারের কি করতে হবে, তার যে ডকুমেন্টগুলো, তার এই ডকুমেন্টগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার মেইন কাগজপত্র আপনাকে ব্যাংকারকে দিয়ে দিচ্ছে, তার দলিল, তার জায়গা জমি সকল দলিল, পর্চা, বাসার কি বলে কাগজপত্র যা আছে এভরিথিং আপনাকে অরিজিনাল কপি দিয়ে দিচ্ছে, অরিজিনাল কপি রাখতে হয়। তো এগুলো কি করতে হয়, আপনাকে সেফ কাস্টডি রেজিস্টারে এন্ট্রি দিয়ে একজন অথরাইজড অফিসার বা ম্যানেজারের অথরাইজ নিয়ে সিগনেচার নিয়ে আপনাকে সেফ কাস্টডি ভল্টে রাখতে হবে। হ্যাঁ, লোন ডকুমেন্ট ডিসবার্সমেন্ট, তারপর কি বলা হচ্ছে, লোন ডিসবার্সমেন্ট অফ ক্রেডিট ফ্যাসিলিটি শুড নট বি অ্যালাউড বিফোর কমপ্লিশন অফ ডকুমেন্টেশন ফর্মালিটিস। এটা আপনার সেফটির জন্যই বলছে। আমরা করি কি, অনেক সময় দিয়ে দেই, কিন্তু এখানে অনেক রিস্ক থেকে যায়। যাতে রিস্ক না থাকে, আপনার কাঁধে কোনো ধরনের রিস্ক না থাকে, সেক্ষেত্রে বলছে কি ডিসবার্সমেন্টের আগে বা ফ্যাসিলিটি কাস্টমারকে অ্যালাউ করার আগেই সব ধরনের ডকুমেন্টেশনে কমপ্লিট করতে হবে, সেটা একদম
এক্সিকিউশন এবং রেজিস্ট্রেশন সহ সব ধরনের ডকুমেন্টেশন ফর্মালিটিস কমপ্লিট করতে হবে ফর সেফটি অফ ব্যাংক অ্যান্ড ফর সেফটি অফ ইউ অ্যাজ এ ব্যাংকার। তারপর বলা হচ্ছে প্রাইমারি অ্যান্ড কোলাটারাল সিকিউরিটি। এখন হচ্ছে কি আমরা লোন দিলে লোনের এগেনস্টে সিকিউরিটি হিসেবে যেটা নেই সেটা নিয়ে আলাপ করছি। সেটা হচ্ছে দু ধরনের সিকিউরিটি আমরা নেই, প্রাইমারি অ্যান্ড কোলাটারাল সিকিউরিটি একটা, আর একটা হচ্ছে মর্গেজ সিকিউরিটি। তো প্রাইমারি অ্যান্ড কোলাটারাল সিকিউরিটি কি? Securities, the securities tangible or intangible that the banker advances against directly are treated as primary securities. That is, those securities are primary ones on the basis and valuation of which the advances are allowed. In case of clean advance, the borrower's personal security becomes the primary security. তো বলছে কি আমরা প্রাইমারি সিকিউরিটি হিসেবে যেগুলো নিব সেটা টেনজিবল হতে পারে, ইনটেনজিবল হতে পারে। তো প্রাইমারি সিকিউরিটিজ কি? প্রাইমারি সিকিউরিটিজ হচ্ছে যেমন পার্সোনাল সে যে গ্যারান্টি দিচ্ছে, সে তো লোন নিচ্ছে, সিগনেচার দিচ্ছে, সবকিছু বলছে যে অ্যাকসেপ্ট করছে স্যাংশন লেটার, কিন্তু তারপরেও আরেকটা লেটার অফ গ্যারান্টি দিয়ে সে গ্যারান্টি দিবে ইন কেস অফ ফেইলিয়ার সে এই টাকাটা পেমেন্ট করবে। তো এরকম যে গ্যারান্টি একটা ফরম্যাট আছে ব্যাংকের প্রেসক্রাইবড ফরম্যাট, এই ফরম্যাটে সে সিগনেচার দিচ্ছে। তো এটা একটা সিকিউরিটি ডকুমেন্ট হিসেবে কাজ করছে। তার কি বলে এই যে পার্সোনাল যে গ্যারান্টি দিয়েছে সেটা হচ্ছে তার প্রাইমারি সিকিউরিটি। Collateral securities কি? Securities are obtained in addition to the primary securities to improve the overall security positions of the advances and against which no drawing is allowed. A collateral security may be obtained from the borrower or from third party by way of guarantee accompanied with the guarantor's tangible securities as arranged for. তো কোলাটারাল সিকিউরিটিটা সে কাস্টমার নিজেও দিতে পারে আবার অন্যজনও দিতে পারে। সেটা টেনজিবল হতে পারে কিরকম, যেমন এফডিআর এর এগেনস্টে লোন নেয় না, এফডিআর এর এগেনস্টে লোন নেয়, ডিপিএস এর এগেনস্টে লোন নেয়। তো এগুলো হচ্ছে কোলাটারাল সিকিউরিটি। দ্য or from a third party by way of guarantee accompanied, যখন থার্ড পার্টি কোনো গ্যারান্টি দিবে, থার্ড পার্টি যদি সিকিউরিটি দেয়, কোলাটারাল সিকিউরিটি আপনাকে যদি ক্যাশ কোলাটারাল হতে পারে, যদি ক্যাশ কোলাটারাল মানে এফডিআর বা ডিপিএস বা তার সিকিউরিটি এরকম কোনো সিকিউরিটি দেয়, সেক্ষেত্রে তার সাথে কি করতে হবে, অ্যাকম্পেন্ড গ্যারান্টি, পার্সোনাল গ্যারান্টিও একটা তার কাছ থেকে রাখতে হবে যদি থার্ড পার্টি হয়। আর ফার্স্ট পার্টি হলে তো পার্সোনাল গ্যারান্টি তো সে দিচ্ছি, পাশাপাশি তার কি বলে এফডিআর বা ডিপিএস বা এমএসডিএস যেটা বলি না কেন আমরা, তার যে সিকিউরিটি আইটেমটা আমরা রাখবো প্রপার ডকুমেন্টেশনে পার্ট হিসেবে আমরা সেটাকে রাখবো। কি করতে হবে, এফডিআর যদি নেই সেক্ষেত্রে এফডিআর এর জন্য এফডিআর এর পেছনে সিগনেচার নিতে হবে। কোন সিগনেচার? যে সিগনেচার দিয়ে সে অ্যাকাউন্ট ওপেন করেছে, যে সিগনেচার দিয়ে তার এফডিআরটা ওপেন করেছে, সেই সিগনেচারটা আমরা তার এফডিআর রেজিস্টার থেকে মিলিয়ে নিতে হবে যাতে এক্সাক্ট সিগনেচারটাই থাকে। তারপর হচ্ছে যদি আমরা এফডিআর এগেনস্টে লোন দেই, আরো করতে হবে আরেকটা ডকুমেন্ট আমাদের সাথে অ্যাড হয়, লেটার অফ লিয়েন এন্ড লেটার অফ এনক্যাশমেন্ট, লেটার অফ অথরিটি টু এনক্যাশমেন্ট। ওই যে এফডিআরটা বা যে সিকিউরিটি আমরা নিব তার কাছ থেকে, ওটা যাতে ইন কেস অফ ফেইলিয়ার, যখন সে ডিফল্ট হবে, ইন কেস অফ ফেইলিয়ার অফ রিপেমেন্ট বা ডিফল্ট হয়ে যাবে, তখন যাতে আমরা এই শুধু আমরা যদি তার কাছ থেকে এফডিআরটা নেই, শুধু এফডিআর ব্লক নিলেই হবে না, এফডিআরটা ব্লকটা যাতে আমরা তার ফেইলিয়ারের ক্ষেত্রে, বড়োয়ারের ফেইলিয়ারের যখন হয়ে যাবে বা ডিফল্ট হয়ে যাবে, তখন যাতে এই এফডিআরটা ভেঙে আমরা লোনটা অ্যাডজাস্ট করতে পারি, সেই ক্ষেত্রে এফডিআর এর পাশাপাশি লেটার অফ লিয়েন এবং লেটার অফ অথরিটি টু এনক্যাশমেন্ট এই দুটো পেপার আমাদেরকে নিতে হবে। এটাও চার্জ ডকুমেন্টের একটা অংশ। কাস্টমারের যখন আমরা হাইপোথিকেশন এর এগেইনস্টে নিব, যখন কাস্টমারের স্টক থাকবে, তো সেটাও হচ্ছে কোলাটারাল সিকিউরিটি। যদি তার স্টক থাকে, মালামাল থাকে, সেটা আমরা সিকিউরিটি হিসেবে নেব। তো সেটার ক্ষেত্রে আমরা কিভাবে স্টকটা নেব? স্টক তো তার গোডাউনে থাকবে, সবসময় তো আমরা মেনটেন করা থাকবে না, কিন্তু আমাদেরকে স্টক রিপোর্ট নিতে হয়।
স্টক রিপোর্ট নিতে হয় না প্রত্যেক মাসে, তারপর স্টক ইন্সপেকশন করতে হয় প্রত্যেক কোয়ার্টারলি। তো এগুলো আমাদেরকে ভিজিট করতে হয়। যদি আমরা নিয়মিত ভিজিট করি তাহলে কি হবে, লোনটা ভালো থাকবে, আমরা বুঝতে পারবো লোনের অবস্থা যে খারাপের দিকে যাচ্ছে। যদি দেখি যে আমি তার স্টক মেনটেন হয় 10 লাখ টাকা, তো 10 লাখ টাকা স্টক মেনটেনের কারণে আমি হয়তো তাকে লোন দিলাম 8 লাখ টাকা। সাপোজ আমি কোনো কাস্টমারের লোন দিলাম, লোনের জন্য আমি তার কাছ থেকে স্টক নিলাম, তার স্টক সবসময় থাকে অন অ্যান এভারেজ 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা মেনটেন হয় সব প্রত্যেক মাসে, এর কাছাকাছি স্টক তার কাছে থাকে কিনা সেটা দেখতে হবে। হঠাৎ করে যদি কমে যায়, যদি তার এই স্টকটা কমে 2 লাখে 1 লাখে চলে আসে বা না উধাও হয়ে যায়, তখন বুঝতে হবে যে কাস্টমার বাজে বা খারাপের দিকে যাচ্ছে, তার বিজনেস খারাপের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে প্রপার মেজারমেন্ট নিতে হবে এবং টাইমলি ক্লাসিফাই করতে হবে। তখন আমরা প্রপার মেজারমেন্ট নিব বা প্রপারলি টাইমলি ক্লাসিফাই করে নিতে পারি, সেক্ষেত্রে আদায়টাও খুব সহজে হবে। সময় চলে গেলে বা টাইম যদি এক্ষেত্রে চলে যায় আমাদের মনিটরিং এর কারণে, তখন হবে কি এই লোনটা আদায় করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। মর্টগেজ কি? A mortgage is the transfer of an interest in a specific immovable property as a security। এটা আমরা পরে নিব। আমরা কিছু বলি। মর্টগেজ কি? মর্টগেজ হচ্ছে যখন কোনো কাস্টমার তার লোনের এগেনস্টে লোন নিবে, লোন নিয়ে সিকিউরিটি হিসেবে তার সম্পত্তি, তার জায়গা, তার বাসা, ফ্ল্যাট ইত্যাদি যখন সে ব্যাংকে রাখবে, তখন সেগুলোকে আমাদেরকে কি করতে হয়, মর্টগেজ করতে হয়। তো মর্টগেজের যে পার্টটা, মর্টগেজের আমাদেরকে কি করতে হবে, প্রপারলি মর্টগেজ করার জন্য প্রপারলি ডকুমেন্টেশন কমপ্লিট করতে হবে। তো প্রপার ডকুমেন্টেশন কি, তাকে যখন আমরা লোন অফার করব, স্যাংশন লেটার স্যাংশন লেটার আসার আগেই প্রথমে তার জায়গা সম্পত্তির প্রতিটা কাগজ আমরা দেখে নিব, সব পেপারস ঠিক আছে কিনা। শুধু দেখলেই হবে না, ভেরিফাই করতে হবে। কোথায় কি ভেরিফাই করতে হবে? পর্চা ভেরিফাই করব কোথায় আমরা? ভূমি অফিসে। ভূমি অফিসে খতিয়ানে তার জায়গাটা অন্তর্ভুক্ত আছে কিনা। তফসিল অফিসে গিয়ে দেখব তার খাজনা তার নামে জমা খারিজ বা খাজনা তার নামে দেয়া আছে কিনা। তারপর হচ্ছে আমরা এনইসি নিতে হয়, সাব রেজিস্ট্রি অফিস থেকে দেখব 25 এটা কি করে তল্লাশি দেয় একটা, হ্যাঁ, ইনকোয়ারি করে বা তল্লাশি দেয় একটা সার্টিফিকেট নেই, নন ইনকামবেন্ট সার্টিফিকেট নামে একটা আমরা সার্টিফিকেট নিয়ে থাকি মর্টগেজ ক্রিয়েট করার আগে। তো এই সার্টিফিকেটগুলো আমরা নিতে হবে, নিয়ে সবকিছু মিলিয়ে আমরা যখন স্যাটিসফাইড হব, দেন আমরা আমাদের ব্যাংকের যে লয়ার আছে, প্রত্যেকটা ব্যাংকেরই লয়ার থাকেন, তো লয়ারের কাছ থেকে আবার এই ডকুমেন্টগুলো দেখিয়ে ওনার কাছ থেকে স্যাটিসফ্যাকশন লেটার সার্টিফিকেট, ওনার কাছ থেকে স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট প্লাস ওনার একটা লিগ্যাল ওপিনিয়ন নিতে হয় আমাদেরকে। লিগ্যাল ওপিনিয়নের পাশাপাশি যদি কোনো ওয়ান্টিংস পেপার থাকে, তো ওয়ান্টিং পেপারসগুলো কমপ্লিট করতে হবে। সব কিছু করতে হবে কি মর্টগেজের আগে, আর মর্টগেজের পরে আমরা লোন ডিসপার্স করব। কখনোই লোন ডিসপার্স করা যাবে না মর্টগেজের কমপ্লিট হওয়ার আগে। তারপর আমরা ডকুমেন্ট সবকিছু কমপ্লিট হলে কি বলে লয়ার সার্টিফিকেট পেয়ে গেলাম, তারপর লয়ারের লিগ্যাল ওপিনিয়ন পেয়ে গেলাম, ওয়ান্টিং ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো। তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদেরকে মর্টগেজ করতে হবে। মর্টগেজের একটা নির্দিষ্ট কিছু স্টাম্প আছে এবং কিছু ফি আছে, নির্ধারিত ফি দিয়ে এগুলো আপনাদেরকে লয়ার অ্যাডভাইস করবেন। হ্যাঁ, লয়ার অ্যাডভাইস করবেন, আপনি জেনে নেবেন। মর্টগেজ কমপ্লিট করার মর্টগেজের সাথে পাশাপাশি আরেকটা ডিড হয়, সেটা হচ্ছে আগেই বলেছি আমি, রেজিস্টার্ড ইরেভোকেবল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, RIGPA। তো দুটো ডকুমেন্ট হয়, মর্টগেজ ডিড আর পাওয়ার ডিড, এই দুটো ডিড কমপ্লিট হবে। এই দুটো ডিড কমপ্লিট হওয়ার সময় আপনাকে সার্টিফাইড কপি নিতে হবে। আর ডেলিভারি চালান কি, দলিল কিন্তু সাথে সাথে রেডি হয় না। দলিলগুলো, অরিজিনাল দলিলগুলো সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে আপনি যখন একটা ডিড কমপ্লিট করবেন, এক্সিকিউট করবেন, এই ডিডটা রেডি হতে, অরিজিনাল ডিডটা রেডি হতে সময় লাগে। এক
সাব রেজিস্ট্রি অফিসে কখনো 1 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস বা কোনো জায়গায় 2-3 বছরও লেগে যায়। তো সেই সময় অপেক্ষা করতে হবে, কিন্তু সেই সময় অপেক্ষার জন্য তো লোন বসে থাকবে না, আপনাকে লোন দিতেই হবে। তো লোন দিতে হলে কি করতে হবে? অরিজিনাল কপি ছাড়াও আপনি লোন দিতে পারবেন, আপনাকে সার্টিফাইড কপিটা অবটেইন করতে হবে। সার্টিফাইড কপির পাশাপাশি এই যে আপনাকে মূল দলিল তোলার জন্য একটা চালান রসিদ দেয় সাব রেজিস্ট্রি অফিস থেকে, সিগনেচার করা দলিলের নাম্বার সহ। আপনি এই দলিলটা পরবর্তী সময় যখন দলিলটা প্রিপেয়ার হয়ে যাবে তখন আপনি দলিল তুলতে পারবেন, মর্গেজ দলিল এবং পাওয়ার দলিল। মর্গেজ ডিড এবং পাওয়ার ডিডটা আপনি তোলার আগ পর্যন্ত আপনার কাজ চলবে এই ডেলিভারি চালান যেটা রসিদ এবং সার্টিফাইড কপি যেটা আছে, এই দুটো দিয়ে আপনার কাজ চলবে। তো এভাবেই আপনাকে মর্গেজটা কমপ্লিট করতে হবে। পরবর্তী ধাপে কি বলা আছে আমরা দেখি। An officer is responsible for completion of documentation must look into the following: registered mortgage before execution, mortgage deed, either equitable, registered clearance for the banker's legal advisor, এটা আমরা বলে নিয়েছি অলরেডি। in case of leasehold property permission, এটাও আমরা বলেছি যে কোথায় কোথায় আমাদেরকে দেখতে হয়। যদি লিজ হয় তাহলে লিজহোল্ড প্রপার্টি হলে প্রপার অথরিটি থেকে আমাদেরকে চেক করতে হবে যে সেটা ব্যাংকে মর্গেজ দেওয়া যাবে কিনা। আফটার এক্সিকিউশন অফ মর্গেজ ডিড ফেভার অফ দ্য ব্যাংক অ্যান্ড অফিসার সাব রেজিস্ট্রি অফিসার কনসার্ন। আচ্ছা, এগুলো আমাদের বলা শেষ। পরবর্তীতে আমরা চলে যাব নেক্সট পেজে। কি বলা আছে? প্লেজ। প্লেজ মিন্স বেলমেন্ট অর ডেলিভারি অফ গুডস অর ডকুমেন্টস অফ দ্য টাইটেল গুডস বি ফরওয়ার্ড। আচ্ছা, সহজ কথায় বলে নেই। প্লেজ হচ্ছে যে মাল, তার গোডাউনের মাল, সাপোজ আপনি এলসি করেছেন, হ্যাঁ, এলসি করার পর তার মাল আসলো, মাল আসার পর এই মালগুলো তার কাস্টডিতে থাকবে, কাস্টমারের কাস্টডিতে, কাস্টমারের গোডাউনে থাকবে, আপনার কাস্টডিতে। আপনি লক করে দিয়ে আসবেন, স্টক আউট করবেন আপনি ব্যাংকার হিসাবে। তো গোডাউন কার? গোডাউন হচ্ছে ক্লায়েন্টের। তালাকার, চাবিকার? আপনার। এই অবস্থায় যে স্টক বা মালামালগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটা ডকুমেন্টেশন কমপ্লিট করতে হয়। জাস্ট একটা প্রেসক্রাইব ফর্মে কাস্টমার সিগনেচার নিতে হয়, সেটাকে বলা হচ্ছে কি? প্লেজ। কি এই যে এখানে আমরা দেখি the ownership remains with the pledger subject to certain interest of the pledgee on the security concerned. In a pledge, the securities pledge, the debtor customer delivers the possession of the securities to the banker. কি করে কাস্টমার কার অধিকারে দেয় সিকিউরিটিজ গুলা? ব্যাংকারের কাছে। দ্য ব্যাংকার হোল্ডস দ্য পোজিশন অফ সিকিউরিটিজ আনটিল দ্য ডেট ইজ ডিসচার্জ। যতক্ষণ পর্যন্ত না লোনটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত সিকিউরিটি ব্যাংকার হোল্ড করে রাখে। তো এটাই হচ্ছে প্লেজ। তারপরে আমরা চলে যাই হাইপোথিকেশন। হাইপোথিকেশন আমরা আলোচনা করে ফেলছি। ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ। আচ্ছা, ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ এটা আরো আগে আলোচনা করা উচিত ছিল। ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ কি করতে হয়? আমাদেরকে ভ্যালু নির্ধারণ করতে হয়। ভ্যালু নির্ধারণ আমরা যখনই ডিসিশন নেব যে কাস্টমারকে আমরা একটা লোন ফেসিলিটি এলাও করব, তখন এটাও আমাদেরকে চিন্তা করতে হবে যে লোন ফেসিলিটি আমি কত টাকা দিলে সে কত টাকা সিকিউরিটি হিসেবে, কত টাকার সম্পত্তি অ্যাসেট সে ব্যাংকে সিকিউরিটি হিসেবে দিচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো তাকে লোন ফেসিলিটি এলাও করার পূর্বেই সাপোজ আমরা যদি এখন কোনো কাস্টমারকে মর্টগেজের এগেনস্টে আমরা যদি তাকে লোন ফেসিলিটি দেই, তখন আমাদেরকে প্রথমে করতে হবে কি? এটার একটা ভ্যালু নির্ধারণ করতে হবে, ভ্যালুয়েশন করাতে হবে। তার যে প্রপার্টিটা, তার যদি মেশিনারিজ আইটেম থাকে, মেশিনারিজ গুড, সেটাও আমাদেরকে, বা ফ্ল্যাট থাকে, সেগুলো আমাদেরকে ভ্যালুয়েশন করাতে হবে। তো ভ্যালুয়েশন করার জন্য প্রতিটা ব্যাংকে কিছু নির্দিষ্ট থার্ড পার্টি কোম্পানি বা সার্ভেয়ার থাকে।
তো প্রতিটা ব্যাংকেই হয় কি তাদের এনলিস্টেড সার্ভেয়ারকে সে তার এনলিস্টেড সার্ভেয়ারকে দিয়ে তার যে প্রপার্টিগুলা যে প্রপার্টি মর্গেজ হিসেবে নিবে সেগুলোকে অ্যাসেস করাতে হবে। এছাড়া যে লোন ক্রেডিট অফিসার নিজে থেকেও একটা অ্যাসেসমেন্ট করবেন, এটার ভ্যালুয়েশন, সেগুলোকে হচ্ছে কি ভ্যালুয়েশন অফ সিকিউরিটি। ভ্যালুয়েশন অফ সিকিউরিটি আরেকটা বিষয় হচ্ছে সিকিউরিটিজ হচ্ছে একটা মার্কেট ভ্যালু, তারপর একটা হচ্ছে ডিস্ট্রেস ভ্যালু, আরেকটা হচ্ছে কি ইলিজিবল সিকিউরিটি। ইলিজিবল সিকিউরিটি আপনারা অনেক সময় শুনে থাকবেন, এটা প্রতিটা সময় কাজে লাগে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে এলিজিবল সিকিউরিটির জন্য। সাপোজ আপনি একটা প্রপার্টির মার্কেট ভ্যালু নির্ধারণ করলেন 100 টাকা, তো 100 টাকা হচ্ছে সেটা মার্কেট ভ্যালু। ডিস্ট্রেস ভ্যালু কি, এটার 80% কমিয়ে এটা ডিস্ট্রেস ভ্যালু ধরা হয়। কিন্তু ইলিজিবল সিকিউরিটি হিসেবে যখন বলা হয় তখন এটার কি 50% হবে এলিজিবল সিকিউরিটিজ। আবার যদি আরেকটা বিষয় আছে এখানে, যদি ক্যাশ কোলাটারাল, আমরা একটু আগে বলেছিলাম ক্যাশ কোলাটারাল যদি হয়, মানে যদি কি বলে এফডিআর বা এফডিআর টাইপ যে সিকিউরিটিসগুলো থাকে সেরকম যদি কোনো সিকিউরিটি হয়, সেক্ষেত্রে 1 লাখ টাকার এফডিআর এর জন্য 50% হবে না, প্রপার্টির ক্ষেত্রে 50%। 1 লাখ টাকার প্রপার্টি হলে তার এলিজিবল সিকিউরিটি হচ্ছে 50,000 টাকা, কিন্তু 1 লাখ টাকার এফডিআর এর জন্য মার্কেট ভ্যালু এফডিআর এর 1 লাখ টাকা বা ফেস ভ্যালু বলা হয়, ফেস ভ্যালু 1 লাখ টাকার জন্য তার কি বলে এলিজিবল সিকিউরিটিও 1 লাখ। রিলিজ অফ সিকিউরিটি, no securities are to be returned to the borrower without approval of two authorized signatory। আচ্ছা, এটা আমরা পড়ে নিব। কথা হচ্ছে কি সিকিউরিটিকে আমরা কখন রিলিজ করব। প্রথম কথা হচ্ছে আমরা, এটা তো আমরা সবাই বুঝি যে লোন শেষ না হওয়া পর্যন্ত সিকিউরিটি রিলিজ করব না। তো লোন শেষ হলেই কি আমরা সিকিউরিটি রিলিজ করে দিব? অবশ্যই না। সিকিউরিটি রিলিজ করার জন্য আমাদের সবার একটা কম্পিটেন্ট অথরিটি আছে, কারো হেড অফিস, কারো ব্রাঞ্চে, কারো রিজনাল বা বিভিন্ন জায়গায় আমরা জেনে নিব সেটা, যে আমাদের প্রপার অথরিটি কে রিলিজ দেয়ার। এটার জন্য অ্যাপ্রুভাল নিয়ে আমরা প্রপার্টি রিলিজ করব। কথা হচ্ছে রিডামশন এন্ড রিভোকেশন নিয়ে। রিভোকেশন যখন আমরা অথরিটি পেয়ে যাব, অথরিটি পাওয়ার পর কাস্টমারের যদি মর্গেজ থাকে, তার মর্গেজ প্রপার্টি কি আমরা তার হাতে ডকুমেন্টগুলো দিয়ে দিলেই কাজ শেষ, যে আমি হেড অফিসে অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি? সেটা হবে না। হেড অফিসের অ্যাপ্রুভাল নেওয়ার পর আপনাকে করতে হবে কি, সাব রেজিস্ট্রি অফিসে আবার ডকুমেন্ট রেডি করতে হবে, এক্সিকিউট করতে হবে, হ্যাঁ, তারপর রেজিস্ট্রি করতে হবে। মর্টগেজের এগেনস্টে যখন মর্টগেজ দলিল নিয়ে থাকবো, তো মর্টগেজের এগেনস্টে আমরা রিলিজ করার জন্য রিডেমশন, সেটা হবে রিডেমশন। আর যখন ওই যে পাওয়ার ছিল না, পাওয়ারকে ক্যান্সেল করার জন্য হচ্ছে রিভোকেশন। তো দুটো দলিল নিয়েছিলাম আমরা মর্টগেজের সময়, আবার রিলিজ করার সময় আমরা দুটো দলিল করতে হবে। তো এই দুটো দলিল লয়ারকে দিয়ে করাবেন, লয়ারের প্রেসক্রাইবড ফরম্যাটে রিডেমশন এবং রিভোকেশন করার পর তারপর কাস্টমারের কাছ থেকে প্রপার অ্যাকনোলেজমেন্ট নিয়ে তার যে সিকিউরিটি বা ডকুমেন্টসগুলো আমাদের কাস্টডিতে ছিল সেগুলো হ্যান্ড ওভার করব। আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।